ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ পরীক্ষা 2024। পদের নাম কপিস্ট কাম বেঞ্চ সহকারী। পরীক্ষার তারিখ 30 মে 2025। সময় ছিল 1 ঘন্টা 30 মিনিট। 1 নম্বরে ছিল সন্ধি বিচ্ছেদ করুন, ছিল ষড়যন্ত্র। ষড়যন্ত্র হচ্ছে ষট যোগ যন্ত্র, নিগৃহ, নি যোগ গৃহ, তদ্ধিত, তৎ যোগ ধিত, তন্নি, তনু যোগ দীর্ঘই, তৃষ্ণার্ত, তৃষ্ণা যোগ হৃদ। 2 নম্বরে ছিল অর্থসহ বাক্য রচনা করুন। ছিল শকুনি মামা, অর্থ হচ্ছে কুচক্রে লোক। রাকিব শকুনি মামার মতো চুপি চুপি ভাত পাতে। ছিল ছক্কা পাঞ্জা করা, অর্থ হচ্ছে বড় বড় কথা বলা। সে সবসময় ছক্কা পাঞ্জা করে, কাজে কিছুই করে না। এটা ছিল অলিক, অর্থ হচ্ছে অবাস্তব। তোমার গল্পটা একেবারে অলিক। করবি, করবি অর্থ হচ্ছে এক ধরনের বিষাক্ত ফুল গাছ। বাগানে লাল করবি ফুটেছে। পানি অর্থ হচ্ছে হাত, বিবাহ। রাজকুমার রাজকুমারী পানি গ্রহণ করলেন। 3 নম্বর ছিল এক কথায় প্রকাশ করুন। ক নম্বর আয়ুর পক্ষে হিতকর, এক কথায় প্রকাশ হচ্ছে আয়ুষ্য। খ দান করে যে করদ, নিন্দা করার ইচ্ছা জু গুপসা। যার বংশ পরিচয় এবং স্বভাব কেউ জানে না, এর এক কথায় প্রকাশ হচ্ছে অজ্ঞাত কুলশীল। মান সম্মান প্রাপ্তির যোগ্য, এর এক কথায় প্রকাশ হচ্ছে মর্যাদা পাত্র। 4 নম্বর ছিল শুদ্ধ করে লিখুন। এটা ছিল প্রণয়ন, এখানে ছিল দন্তন্য, এটা হবে হচ্ছে মূর্ধন্য। এটা ছিল অধ্যায়ন, এটা হবে হচ্ছে অধ্যয়ন, অর্থাৎ যফলা আকার হবে না। এটা ছিল ঘূর্ণয়মান, এটা হবে হচ্ছে ঘূর্ণায়মান, অর্থাৎ আকার হবে মূর্ধন্যের পরে। এটা ছিল নীলিমা, এটা হবে হচ্ছে নীলিমা, অর্থাৎ 9 দীর্ঘে লয়সী ময়াকার নীলিমা। এটা ছিল বিভীষিকা, বানান ছিল এটা হবে হচ্ছে বিভীষিকা, বানান হবে হচ্ছে ভয় দীর্ঘারে ভি, এটা হবে বিভীষিকা। তারপরে 5 নম্বর ছিল বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে তরুণ উদ্যোক্তাদের ভূমিকা আলোচনা করুন। এখানে একটা ছোটোখাটো একটা রচনা বা আপনার যেভাবে ইচ্ছা কয়েক লাইন লিখতে পারেন। আমি একটা লিখছি ডেমো আকারে, আপনাদের হেল্প হবে, তো দেখতে পারেন। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে তরুণ উদ্যোক্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী। তারা শুধুমাত্র নিজেরা স্বাবলম্বী হচ্ছে না, বরং সমাজ ও দেশের উন্নয়নেও বড় অবদান রাখছে। আলোচনা আমি প্যারা দিয়ে করছি। 1 নম্বর লিখছি কর্মসংস্থান সৃষ্টি। তরুণ উদ্যোক্তারা নতুন নতুন উদ্যোগ ও ব্যবসা তৈরি করে নিজের পাশাপাশি অন্যদের জন্য চাকরির সুযোগ তৈরি করছেন, এতে বেকারত্ব কমছে। 2 নম্বরে দারিদ্র্য হ্রাস। নিজ উদ্যোগে আয় করার ফলে তরুণরা পরিবারকে সহায়তা করতে পারছে এবং গ্রামীণ ও শহর এলাকার দারিদ্র্য কমছে। 3 নম্বর প্যারা হচ্ছে প্রযুক্তি নির্ভর উন্নয়ন। তরুণরা প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল মার্কেটিং, ই কমার্স, ফ্রিল্যান্সিং সহ নানা ক্ষেত্রে কাজ করছে, যা দেশকে ডিজিটাল বাংলাদেশ গড়তে সহায়তা করছে। 4 নম্বর হচ্ছে নতুন পণ্যের উদ্ভাবন। তরুণ উদ্যোক্তারা দেশের প্রয়োজন অনুযায়ী নতুন নতুন পণ্য ও সেবা তৈরি করছে, যা দেশের উৎপাদনশীলতা বাড়াচ্ছে। 5 নম্বর সামাজিক সচেতনতা ও সমস্যা সমাধান। অনেক তরুণ উদ্যোক্তা সামাজিক সমস্যা যেমন দূষণ, নারী ক্ষমতায়ন, শিক্ষার অভাব প্রভৃতি বিষয়কে লক্ষ্য করে উদ্যোগ নিচ্ছে, যেমন পরিবেশ বান্ধব পণ্য, নারীর হস্তশিল্প ব্যবসা, কম খরচের শিক্ষার উদ্যোগ। 6 নম্বর অর্থনীতিতে অবদান। তরুণদের উদ্যোগ দেশের অভ্যন্তরীণ উৎপাদন যেমন জিডিপি বাড়াতে সাহায্য করছে এবং অনেক ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা অর্জনেও সহায়তা করছে। উপসংহার: তরুণ উদ্যোক্তারা বাংলাদেশের সম্ভাবনার প্রতীক। সরকার ও সমাজের সহায়তা পেলে এদের মাধ্যমে বাংলাদেশ আরও উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হতে পারে।
আপনার কাছে যতটুকু সময় থাকে ততটুকু শর্ট করে লিখবেন বা এরকম টাইপ হলে। 6 নম্বর ছিল fill in the blank with appropriate preposition। এ নম্বর স্মোকিং ইজ detrimental dash health, এটা হবে হচ্ছে to health। বি নম্বর I agree dash your proposal, তাই I agree with your proposal অর্থাৎ তোমার প্রপোজালের সাথে একমত, এই জন্য হবে with। লুক ড্যাশ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, ডিকশনারি থেকে তথ্য খুঁজে পেতে এটা লুক আপ হবে, অর্থাৎ এটা হবে আপ, লুক আপ। হি অ্যাসিউরড মি ড্যাশ হিজ হেল্প, এখানে হবে হচ্ছে অফ, অর্থাৎ অ্যাসিউরড অফ। উই ডিসপেন্সড ড্যাশ হিজ সার্ভিস, এটা হবে হচ্ছে উইথ, উই ডিসপেন্সড উইথ হিজ সার্ভিস। 7 নম্বরে ছিল ট্রান্সফর্ম দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড, অর্থাৎ এখানে ব্র্যাকেটে যা দেওয়া থাকবে সেই অনুসারে ট্রান্সফার করতে হবে। এ নম্বর উই নো দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, এটা করতে হবে প্যাসিভ। এখানে একটা বিষয় হচ্ছে এখানে কিন্তু প্রেজেন্ট টেন্স আছে, আবার এটা কিন্তু চিরন্তন সত্য অর্থাৎ ফ্যাক্ট আছে, এই জন্য ফ্যাক্ট কখনো পরিবর্তন হয় না। এই জন্য আমাদেরকে কি এই মূল ভার্ব যেহেতু নো, এটাকেই প্যাসিভ করতে হবে। তাহলে ইট ইজ নোন টু আস দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, এটা প্যাসিভ ভয়েস হবে হচ্ছে এইটা। বি নম্বর হি সেইড টু মি হাউ ডিড ইউ ডু দিস, এটা করতে হবে ইনডিরেক্ট, অর্থাৎ ডিরেক্ট আছে ইনডিরেক্ট করতে হবে। তাহলে এটা হচ্ছে ইন্টারোগেটিভ আছে, ইন্টারোগেটিভ থাকলে কি হয় আস্কড লিখতে হয়, তাহলে হি আস্কড মি। এখানে যদি ডাবলস কোশ্চেন থাকে তাহলে এটা যেটা আছে ওটা লিখতে হয়। হাউ, এটা যেহেতু ডিড আছে অর্থাৎ পাস্ট ইনডিফিনিট আছে, পাস্ট ইনডিফিনিট থাকলে এটা করতে হয় পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট হচ্ছে, তারপরে ইউ আছে, ইউ থাকলে কি হয় অবজেক্টিভ ফলো করে, মিকে ফলো করে, এখানে হবে আই, তাহলে এটা পাস্ট পারফেক্ট হলে আই হ্যাড ডান দ্যাট, অর্থাৎ যে ইনডিরেক্ট হবে হচ্ছে এইটা। সি নম্বর দ্য গার্ল ইজ ভেরি ইন্টেলিজেন্ট, এটা করতে হবে এক্সক্লেমেটরি। তাহলে এক্সক্লেমেটরি ভেরি থাকলে কি হয় হাউ হয়, তাহলে হাউ ইন্টেলিজেন্ট দ্য গার্ল ইজ, এটা হচ্ছে এক্সক্লেমেটরি। অনলি দ্য গ্র্যাজুয়েট শুড অ্যাপ্লাই, এটা নেগেটিভ করতে হবে, অনলি থাকলে কি হয় নান বাট হয়, তাহলে নান বাট দ্য গ্র্যাজুয়েট শুড অ্যাপ্লাই। হি ওয়াজ টু উইক টু অ্যাটেন্ড দ্য এক্সামিনেশন, এটা করতে হবে কি কমপ্লেক্স, কমপ্লেক্স টু থাকলে সো দ্যাট করতে হয়, তাহলে হি ইজ সো উইক দ্যাট হি কুড নট অ্যাটেন্ড দ্য এক্সামিনেশন, এটা হচ্ছে কমপ্লেক্স। 8 নম্বর মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, এটা ছিল ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, অর্থ হচ্ছে সব কিছু বা পুরো মালপত্র সমূহ, এখানে অর্থ না লিখলেও চলবে, সরাসরি সেন্টেন্স লিখতে বলা হয়েছিল। তাহলে হি লেফট দ্য ভিলেজ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। ডাউন টু আর্থ অর্থাৎ বাস্তববাদী, সাধারণভাবে ভাবতে পারা। মাই টিচার ইজ ভেরি ডাউন টু আর্থ। টেল আপন মানে খারাপ প্রভাব ফেলে বা ক্ষতি করা। হার্ড ওয়ার্ক টেলস আপন হিজ হেলথ। রাইট ফর অর্থ হচ্ছে উপযুক্ত বা যোগ্য। দিস জব ইজ রাইট ফর ইউ। ক্যাটস অ্যান্ড ডগস খুব জোরে বা মুষলধারে। ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস নাও, এটা আপনারা বিভিন্ন টেন্সে করতে পারেন। 9 নম্বর ছিল ট্রান্সলেট ইন্টু ইংলিশ, অর্থাৎ বাংলা আছে ইংলিশ করতে হবে। কাজটি করা উচিত ছিল, তাহলে এটা ইংলিশে হচ্ছে উই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। বি নম্বর ছিল সে কেবল ঘুমাতো আর কিছুই করতো না, হি ডিড নাথিং বাট স্লিপ, এটা সবচেয়ে উপযুক্ত, বা কেউ এটা লিখলেও ভুল হবে না, হি অনলি স্লেপ্ট অ্যান্ড ডিড নাথিং ইলস। শীতকালে শিশির পরে, ডিউ ফলস ইন উইন্টার। ফুলটি রক্তের মতো লাল, দ্য ফ্লাওয়ার ইজ অ্যাজ রেড অ্যাজ ব্লাড। নাচতে না জানলে উঠান বাঁকা, দ্য ব্যাড ওয়ার্কম্যান ক্রাল উইথ হিজ টুলস। 10 নম্বর ছিল রাইট অ্যান ইমেইল টু অ্যান ইন্টারন্যাশনাল ডিজিটাল সার্ভে ফার্ম আস্কিং ফর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স ইন কন্ডাক্টিং ডিজিটাল সার্ভে। এটা আপনার একটা ইমেইল লেখা বলছে, ইমেইল এখানে টু দিয়ে এখানে একটা মেল যে কোনো অ্যাড্রেস দিলেই হবে। তারপর সাবজেক্ট লিখতে হবে রিকোয়েস্ট ফর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স ইন কন্ডাক্টিং ডিজিটাল সার্ভে, এখানে কিন্তু সাবজেক্টটা দেওয়া আছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স ইন কন্ডাক্টিং ডিজিটাল সার্ভে।
তারপরে ডিয়ার স্যার ম্যাডাম লিখে আপনারা শুরু করতে পারেন। তো আমি যেভাবে একটা ডেমো করছি আপনারা দেখতে পারেন। I hope this message find you well. I am writing to seek your technical assistance in conducting a digital survey for our ongoing project. We are planning to collect data using online tools and platform, and we requires expert guidelines to ensure the process is smooth, sure and efficient. We should highly appreciate your support regarding the setup, tools and troubleshooting involved in digital survey. Please let us know the procedures and terms for availing your assistance. Looking forward to your kind cooperation. তারপর বেস্ট ট্রিগার্স লেখা এর নাম, এর পজিশন, ইনস্টিটিউশন নেম, এর কন্ট্যাক্ট ইনফরমেশন যা ইচ্ছা দিতে পারেন। 11 নম্বর ছিল ক। 11 অনেক কয়েকটা প্রশ্ন ছিল। ক হচ্ছে একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কি? কি ধরনের সংখ্যা? অর্থাৎ একটি বৃত্তের পরিধি ব্যাসের অনুপাত কি ধরনের সংখ্যা? এটি একটি অপরিমেয় সংখ্যা, অর্থাৎ এটি একটি অপরোধ সংখ্যা বা এটি একটি অমূলদ সংখ্যা, আপনারা যেটাই বলতে পারেন। এটা ইরেশনাল নাম্বার, এটা অমূলদ সংখ্যা বা অপরিমেয় সংখ্যা, আপনারা যেটা ইচ্ছা লিখতে পারেন। খ নাম্বার, একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের দৈর্ঘ্য 5 মিটার হলে ত্রিভুজটির অতির্ভুজের দৈর্ঘ্য কত? আপনারা সরাসরি এটা উত্তর লিখলেও হবে 5√2, বা সরাসরি আপনি এটা লিখলেও হবে। আপনি যদি দেখা দিতে চান তাহলে আমরা জানি কি অতির্ভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার ভূমি স্কয়ার। অতির্ভুজ স্কয়ার এটা আমরা √ওভার দিয়ে একসাথে করে দেওয়া হয়েছে। তাহলে √ওভার 25 গুণ 25, অর্থাৎ 25 গুণ 25 আর √ওভার 50। 50-এর √ওভার ভাঙলে 7.07 হয়। আবার 50 কেজি ভাঙলে হয় হচ্ছে 25 গুণ 2, 25 করলে 5√2। আপনারা যেটা ইচ্ছা উত্তর লিখতে পারেন। যে কোনো চতুর্ভুজের কর্ণদ্বয়ের সমষ্টি তার পরিসীমা অপেক্ষা কি? এখন যে কোনো চতুর্ভুজের কর্ণদ্বয়ের সমষ্টি চতুর্ভুজ কি? যে কোনো চতুর্ভুজের কর্ণদ্বয়ের সমষ্টি যা চতুর্ভুজ তার যে কোনো চতুর্ভুজের কর্ণদ্বয়ের সমষ্টি তার পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতর। এখন পরিসীমা কি আর কর্ণ কি এটা তো জানেন, তারপর আমি বলতেছি। এই যে এই দুইটা, এটা হচ্ছে কর্ণ, আর পরিসীমা হচ্ছে 4 বাহুর সমষ্টি, অর্থাৎ এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, 4 বাহুর সমষ্টি হচ্ছে পরিসীমা। স্বাভাবিকভাবে কর্ণ 4 বাহুর পক্ষে সবসময় ক্ষুদ্রতর হয়। ঘ নম্বর, 60 গ্রেটার দেন এ গ্রেটার দেন 180 ডিগ্রি হলে এ কোন ধরনের কোণ? অর্থাৎ এ 60 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট, এটা কোন ধরনের কোণ? এটা উত্তর হচ্ছে এটা সূক্ষ্মকোণ বা স্থূলকোণ উভয় ধরনের কোণ হতে পারে। কিভাবে সূক্ষ্মকোণ এবং স্থূলকোণ উভয় ধরনের হতে পারে আমি এখানে একটা চার্ট করে দিয়েছি, আপনারা এই চার্টটা দেখলেই বুঝতে পারবেন, বা এটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ, অনেক পরীক্ষায় এসে থাকে। সূক্ষ্মকোণ কি? 90 ডিগ্রি এর চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। তাহলে এই 90 ডিগ্রি অপেক্ষা ছোট আছে কিন্তু, ঠিক আছে, 180 ডিগ্রি থেকে এটা 60, তার মানে 90 ডিগ্রি সূক্ষ্মকোণ হচ্ছে। আবার সমকোণ কাকে বলে? 90 ডিগ্রি কোণকে সমকোণ বলে। স্থূলকোণ 90 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলে। দেখুন 90 ডিগ্রি অপেক্ষা বড়, 180 ডিগ্রি অপেক্ষা ছোট, 180 ডিগ্রি অপেক্ষা ছোট আছে না, তাহলে এটা কি হচ্ছে? এটা স্থূলকোণ, এটা হচ্ছে স্থূলকোণ এবং এটা স্থূলকোণ, এবং এটা স্থূলকোণ এবং সূক্ষ্মকোণ, এই দুই ক্যাটাগরি কিন্তু পড়তেছে। আপনি ভালো লক্ষ্য করেন, সূক্ষ্মকোণ দুই ক্যাটাগরি পড়ছে, এজন্য এটা সূক্ষ্মকোণ এবং স্থূলকোণ দুই ধরনের কোণই হতে পারে। তো সরল কোণ কাকে বলে? 180 ডিগ্রি কোণকে সরল কোণ বলে। প্রবৃত্ত কোণ 180 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 360 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে প্রবৃত্ত কোণ বলে। তো এই যে কোণ যে বলে, এই কোণটা এই দুই ক্যাটাগরি, সূক্ষ্মকোণ এবং স্থূলকোণ, এই দুই ক্যাটাগরি পড়তেছে, এজন্য হচ্ছে এটা সূক্ষ্মকোণ বা স্থূলকোণ উভয় ধরনের কোণ হতে পারে। এটা ত্রিভুজের আরেকটা ছিল ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র সবাই জানেন, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। 12, এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে নৌকা বেয়ে ঘন্টায় 2 কিলোমিটার বেগে যেতে পারে। স্রোতের বেগ ঘন্টায় 3 কিলোমিটার হলে স্রোতের অনুকূলে 32 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে? এই টাইপের অঙ্ক পরীক্ষা কিন্তু প্রচুর এসে থাকে। আপনি এই টাইপের অঙ্ক একটা নির্দিষ্ট নিয়মে ফলো করে করবেন, তাহলে খুব সহজে করতে পারবেন। এক একজন এক এক নিয়মে
অঙ্কগুলো করে। আমি খুব সহজ নিয়মে দেখাচ্ছি, আপনারা এই টাইপের যত অঙ্ক আছে সব অঙ্ক এই নিয়মে করতে পারবেন। আপনারা স্বাভাবিকভাবে ধরে নেবেন নৌকার বেগ x কিলোমিটার ঘন্টা, চতুর বেগ y কিলোমিটার ঘন্টা। এখানে 3 দেওয়া আছে, যেন আমরা 3 সমান সমান লিখে নিয়েছি যে চতুর বেগ ঘন্টা 3 কিলোমিটার। যদি 3 না দেওয়া থাকতো তাহলে আমরা সরাসরি লিখতাম নৌকার বেগ x কিলোমিটার ঘন্টা, অর্থাৎ ঘন্টায় x কিলোমিটার, আবার চতুর বেগ y কিলোমিটার ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ, অর্থাৎ স্রোতের অনুকূলে কি, যেদিকে স্রোত যাবে সেদিকেই নৌকা যাবে। আপনারা যারা নৌকায় উঠছেন তারা খুব সহজে বুঝতে পারবেন যে যেদিকে স্রোত যাবে সেদিকে নৌকা যাবে, সেটা হচ্ছে স্রোতের অনুকূল। স্রোতের অনুকূলে তাহলে কি হবে, x + y কিলোমিটার ঘন্টা, অর্থাৎ x হচ্ছে কি নৌকার বেগ, নৌকার একটা নির্দিষ্ট গতি আছে, নৌকার বেগ এবং স্রোতের বেগ দুটাই হচ্ছে স্রোতের অনুকূলে যাচ্ছে। আবার স্রোতের প্রতিকূলে কি, অর্থাৎ স্রোত যেদিকে যাবে নৌকা তার বিপরীত দিকে যাবে, তাহলে সেটা স্রোতের প্রতিকূল। অর্থাৎ যদি স্রোতের বিপরীত দিকে যেতে হয় তাহলে নৌকায় কি করতে হয়, স্রোতকে উপেক্ষা করে যেতে হয়, অর্থাৎ স্রোতের বিপরীত দিকে স্রোতের উপর দিয়ে যাইতে হয়। এই যে একটা স্রোতের এখানে আপনার যেটা দেওয়া আছে দেখুন। এখন মনে করেন এটা স্রোত, এই স্রোত যেদিকে যাচ্ছে যদি সেদিকেই নৌকা যায় তাহলে সেটা অনুকূল নৌকা। আবার স্রোত যেদিকে যাচ্ছে যদি বিপরীত দিকে নৌকা যায় তাহলে সেটা স্রোতের প্রতিকূল। এটা x y দিয়ে ধরে নিচ্ছি। তো এখানে প্রশ্ন মধ্যে আমরা লিখতে পারি কি, দেখুন x - y। x কি, নৌকার বেগ, আর স্রোতের বেগ হচ্ছে y। x - y = 2। কীভাবে x - y = 2? দেখুন এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে নৌকা বেয়ে ঘন্টায় 2 কিলোমিটার বেগে যেতে পারে। অর্থাৎ স্রোতের প্রতিকূল মানে কি, স্রোতের প্রতিকূল হচ্ছে যেদিকে স্রোত যাচ্ছে তার বিপরীত দিকে নৌকা ঘন্টায় 2 কিলোমিটার যেতে পারে। এই জন্য স্রোতের প্রতিকূল এখানে লিখছি x - y, তাহলে এখানে x - y = 2, বা x = 2 যোগ y, ওয়াইটা উপরে নিয়ে গেছি, x = 2 যোগ 3। 2 যোগ 3 কীভাবে, x = কি, এটা হচ্ছে 2 তো এখানে লিখছি, আর y এর মান কত, y এর মান হচ্ছে 3, অর্থাৎ স্রোতের বেগ 3 কিলোমিটার, এই জন্য হচ্ছে এখানে 3, তাহলে x = 5 কিলোমিটার ঘন্টা। অতএব নৌকার বেগ x কিলোমিটার ঘন্টা, আমরা নৌকার বেগ পেয়ে গেলে x কিলোমিটার ঘন্টা। আগে ছিল কি, এখানে দেওয়া আছে শুধু হচ্ছে স্রোতের বেগটা, শুধু স্রোতের বেগটা দেওয়া ছিল, নৌকার বেগ দেওয়া ছিল না, এই জন্য x স্রোতের বেগটা আমরা লিখছিলাম 3। এখন আমরা পেয়ে গেলাম কি, নৌকার বেগে পেয়ে গেলাম x = 5 কিলোমিটার ঘন্টা। এখন স্রোতের অনুকূলে নৌকার বেগ, অর্থাৎ যেদিকে স্রোত যাবে সেদিকে নৌকা যাবে, তাহলে স্রোতের অনুকূল নৌকার বেগ কি, x + y, অর্থাৎ নৌকার বেগ প্লাস স্রোতের বেগ কিলোমিটার ঘন্টা। তাহলে কি হচ্ছে, এই 5 হচ্ছে নৌকার বেগ আর 3 হচ্ছে স্রোতের বেগ, অনুকূলে যাচ্ছে, তাহলে 5 যোগ 3 = 8 কিলোমিটার, অর্থাৎ স্রোতের অনুকূলে নৌকার বেগ হচ্ছে 8 কিলোমিটার। এখন মিটার, তাহলে স্রোতের অনুকূলে 8 কিলোমিটার যায় 1 ঘন্টায়, এটা কি 1 ঘন্টায় যাচ্ছে, যেখানে কিলোমিটার ঘন্টা লেখা আছে, তাহলে স্রোতের অনুকূলে 8 কিলোমিটার যায় হচ্ছে 1 ঘন্টায়। স্রোতের অনুকূলে 1 কিলোমিটার যায় 1/8 ঘন্টা। 1 কিলোমিটার 8 কিলোমিটার কম না বেশি, 1 কিলোমিটার কম হলে সবসময় কি হয়, ভাগ হয়, জন্য নিচে। আর স্রোতের অনুকূলে 32 কিলোমিটার যায়, এখন 1 থেকে 32 কিলোমিটার বেশি এরকম, 1 থেকে 32 কিলোমিটার বেশি হলে সবসময় গুণ হয়, তাহলে 32/8 ঘন্টায় সমান 4 ঘন্টা। অর্থাৎ এই যে 32টা কোথায় পেলাম, 32টা কিন্তু এখানে দেওয়া আছে যে স্রোতের অনুকূলে 32 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে। তাহলে স্রোতের অনুকূলে আমরা কি পেলাম, যে স্রোতের অনুকূলে 32 কিলোমিটার যেতে সময় লাগবে 4 ঘন্টা। 4 ঘন্টা, এটাই হচ্ছে উত্তর। সম্পূর্ণ অঙ্কটি আপনারা একবার দেখে নেন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। 13 নম্বর ছিল, টাকায় 10টি দরে কলম ক্রয় করে টাকায় 8টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এখন দেখুন, এখানে টাকায় 10টি দরে কলম ক্রয় করে টাকায় 8টি দরে বিক্রি করবে, অর্থাৎ 1 টাকায় 10টি কিনবে, 8টি বিক্রি করবে, 1 টাকায় কয়টি লাভ হবে, 2টি লাভ হবে। তাহলে এখানে দেখুন, এখানে বলছে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, 100 টাকায় কয় টাকা লাভ বা কয় টাকা ক্ষতি হবে সেটা বের করতে হবে। খুবই সহজ অঙ্কটা। দেখুন, 1 টাকায় ক্রয় করে কয়টি কলম, 1 টাকায় ক্রয় করে 10টি কলম, এখানে দেওয়া আছে টাকায় 10টি, মানে 1 টাকায় ক্রয় করে 10টি কলম, তাহলে 100 টাকায় ক্রয় করে কতটি কলম, 100 টাকায় ক্রয় করে 10 গুণ 100টি কলম, অর্থাৎ 1000টি কলম ক্রয় করে, 100 টাকায় ক্রয় করে 1000টি কলম। আবার কি 1 টাকায় বিক্রি করে 8টি কলম, এখানে দেওয়া আছে টাকায় 8টি বিক্রি করে, তাহলে 1 টাকায় ক্রয় করে 8টি কলম, 100 টাকায় বিক্রি করে 8 গুণ 100 সমান 800টি কলম। তাহলে 100 টাকায় ক্রয় করে 1000টি কলম, 100 টাকায় বিক্রি করে 800টি কলম, তাহলে লাভ কি, তাহলে লাভ হচ্ছে এই যে 1000 মাইনাস 800, 1000 মাইনাস 800 সমান 200টি কলম হচ্ছে তার লাভ। এখন কি বলছে, টাকায় 8টি বিক্রি করে, লাভ পেলাম কতটি, 200টি কলম। এখন 8টি কলমের বিক্রয় মূল্য কয় টাকা,
1 টাকা এখানে দেওয়াই আছে 8টি কলমের বিক্রয় মূল্য টাকায় 8টি বিক্রয় করলে, তাহলে টাকায় 8টি বিক্রি করলে মানে 8টি কলমের বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। তাহলে একটি কলমের বিক্রয় মূল্য 1/8 টাকা, কারণ 8 থেকে 1 কি ছোট, ছোট হলে সবসময় ভাগ হবে 1/8 টাকা। 200 কলমের বিক্রয় মূল্য 1 থেকে 200 কম না বেশি, 1 থেকে 200 বেশি, বেশি হলে কি হবে গুণ হবে, তাহলে 200 ভাগ 8 টাকা সমান সমান 25 টাকা। 200টি কলমের বিক্রয় মূল্য, কারণ লাভ করছে 200টি, এখানে 200টিতে লাভ করছে, এই জন্য 200টি কলমের বিক্রয় মূল্য হচ্ছে এটা, তাহলে 25 টাকা। তাহলে নির্ণয় উত্তর 25%। সম্পূর্ণ অঙ্কটা একবার দেখে নেন, তাতে সুবিধা হবে। 14 নম্বর ছিল a মাইনাস বি ইকুয়াল 5 এবং এ বি মাইনাস 15 হলে a কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় করুন। এটা খুবই সহজ অঙ্ক। দেখুন a কিউব মাইনাস বি কিউবের সূত্রটা ভাঙলে অঙ্কটা হয়ে যাবে। এখানে a কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তাহলে a মাইনাস বি সমান কি, a মাইনাস বি সমান এখানে দেওয়া আছে কত 5, তাহলে a মাইনাস বি সমান 5, 5 এখানে কিউব আছে কিউব রেখে দিলাম, তাহলে 3 রেখে দিলাম। এ বি সমান কত, এ বি সমান দেওয়া আছে হচ্ছে 15, তাহলে 15 লিখলাম, আর a মাইনাস বি সমান 5, 5 এখানে দিয়ে দিলাম, সমান সমান 5, 5 উপরে যদি কিউব থাকে তাহলে কত হয় 125, 5 5 25, 5 25 125। তাহলে এখানে গুণ করেন 3 গুণ 15 গুণ 5 সমান সমান 225, আর দুইটা যোগ করলে 225 125 সমান সমান 350। এই 350 হচ্ছে আপনার উত্তর, তাহলে এটার মান হচ্ছে 350। 15 নম্বর ছিল পুনরূপ লিখন, অর্থাৎ এগুলা দেওয়া ছিল পুনরূপ লিখতে, তাহলে GNSS এর পুনরূপ হচ্ছে গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম। ETS এর পুনরূপ হচ্ছে ইলেকট্রনিক টোটাল স্টেশন। GIS এর পুনরূপ হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। 16 নম্বর ছিল ভূমি জরিপের স্তর কয়টি, কিস্তোয়ার জরিপ ও দেয়ারা জরিপ বলতে কি বোঝায়। তাহলে ভূমি জরিপের সাধারণ স্তর রয়েছে কয়টি, 3টি স্তর। কি কি, এটা হচ্ছে প্রাথমিক জরিপ, 2 নম্বর হচ্ছে মোজা জরিপ বা মাঠ জরিপ, 3 নম্বর হচ্ছে চূড়ান্ত জরিপ। এখন বলছে যে কিস্তর জরিপ ও দেয়ারা জরিপ বলতে কি বোঝায়। তাহলে কিস্তেয়ার জরিপ বলতে কি বুঝি দেখি আমরা। কিস্তর জরিপ হচ্ছে, কিস্তর জরিপ বলতে বোঝায় এমন একটি জরিপ যেখানে জমির পরিমাণ, মালিকের নাম, খতিয়ান, দাগ নম্বর ইত্যাদি রেকর্ড করা হয়, এটা হচ্ছে কিস্তেয়ার জরিপ। তাহলে আরেকটা কি হচ্ছে দেয়ারা জরিপ। দেয়ারা জরিপ হলো নদী ভাঙনে সৃষ্টি হওয়া নতুন চর বা ভূখণ্ডে করা জমি জরিপ, এটা হচ্ছে দেয়ারা জরিপ। 17 নম্বর ছিল খাজনা ও দাখিলা কাকে বলে। তাহলে খাজনা দাখিলা কাকে বলে আমরা দেখি। খাজনা হলো সরকার কর্তৃক জমির মালিক বা দখলদার থেকে ভূমি ব্যবহারের বিনিময়ে আদায়কৃত কর বা ট্যাক্স, অর্থাৎ আমরা জমি ব্যবহারের জন্য যে ট্যাক্স দেই সরকারকে সেটাই হচ্ছে খাজনা। তা দাখিলা কি, দাখিলা হলো খাজনা পরিশোধের সরকারি রসিদ যা জমির মালিক খাজনা দেওয়ার পর ভূমি অফিস থেকে পান, অর্থাৎ আমরা খাজনা দেওয়ার পর যে আমাদের কাগজপত্র দেয়, প্রমাণপত্র দেয়, সেটাই হচ্ছে দাখিলা। 18 নম্বর অনেক কয়েকটা প্রশ্ন ছিল, নাম্বার দেওয়া আছে দেখুন। ক, কোন সংস্থা বাংলাদেশে জনশুমারি পরিচালনা করে, কত সালে 6ষ্ঠ জনশুমারি পরিচালিত হয়। তাহলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BPS বাংলাদেশে জনশুমারি পরিচালনা করে, বাংলাদেশের জনশুমারি পরিচালনা করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, আর 6ষ্ঠ জনশুমারি পরিচালিত হয়েছে 2022 সালে। খ নম্বর ছিল কম্পিউটারের 4টি আউটপুট ডিভাইসের নাম লিখুন। কম্পিউটারের 4টি আউটপুট ডিভাইস কি, 1 নম্বর হচ্ছে মনিটর, প্রিন্টার, স্পিকার, প্রজেক্টর। তাহলে 4টি আউটপুট ডিভাইস পেয়ে গেলাম। গ নম্বর ছিল স্প্যাম মেইল কি, চ্যাটজিপিটির প্রতিষ্ঠাতা কে। তাহলে স্প্যাম মেল হলো এমন অপ্রয়োজনীয় ও অবাঞ্ছিত ইমেইল বার্তা যা সাধারণত বিজ্ঞাপন, প্রতারণা বা ভাইরাস ছড়ানোর উদ্দেশ্যে পাঠানো হয়, এটা হচ্ছে স্প্যাম মেল। তাহলে চ্যাটজিপিটির প্রতিষ্ঠাতাকে, চ্যাটজিপিটির প্রতিষ্ঠাতা স্যাম ওয়াল্টম্যান। তাহলে চ্যাটজিপিটির প্রতিষ্ঠাতা হচ্ছে স্যাম ওয়াল্টম্যান। ঘ নম্বর দ্বিতীয় আর্থনা সামিট কত সালে এবং কোথায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় আর্থনা সামিট 2023 সালে ঢাকায় অনুষ্ঠিত হয়।
কোন কোন দেশ 2026 সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে? মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে 2026 সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে। 6 নম্বর ছিল প্রাচীন গৌড়ের রাজধানী কোথায় ছিল? কত সালে বঙ্গভঙ্গ রহিত হয়? তাহলে প্রাচীন গৌড়ের রাজধানী ছিল লখনৌতি, যেটা বর্তমান চাঁপাইনবাবগঞ্জ অবস্থিত। আর বঙ্গভঙ্গ রহিত হয় 1911 সালে। তো বঙ্গভঙ্গ রহিত হয় 1911 সালে। 6 নম্বর ইন্টারনেট হতে কম্পিউটারে কোনো ফাইল সেভ করার প্রক্রিয়াকে কি বলে? তাহলে ইন্টারনেট হতে কম্পিউটারে কোনো ফাইল সেভ করার প্রক্রিয়াকে ডাউনলোড বলা হয়। বর্গীর জ, জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের কাজ কি কি? জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর 2025 সালে প্রতিষ্ঠিত হয়। এর কাজ হলো 2024 সালের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পুনর্বাসন, ইতিহাস সংরক্ষণ এবং গণঅভ্যুত্থানের আদর্শকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা। এটাই তাদের মেন কাজ। যদি আপনি প্যারা করে লিখতে চান তাহলে লিখতে পারবেন আহত ও শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান, আহত ও শহীদদের পরিবারকে চিকিৎসা ও পুনর্বাসন সুবিধা প্রদান, আহত ও শহীদদের পরিচয়পত্র ও স্বীকৃতি প্রদান, আহত ও শহীদদের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণ। আপনি এভাবে নাম্বার দিয়ে লিখলেও লিখতে পারেন। 6 নম্বর ছিল বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড এর প্রতিষ্ঠাতা কে এবং এটি কোথায় অবস্থিত? এটা ছিল ডক্টর আখতার হামিদ খান, অর্থাৎ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি এর প্রতিষ্ঠাতা ডক্টর আখতার হামিদ খান। এটি কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত। ইউ নম্বর ছিল বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোর নাম লিখুন। অর্থাৎ বাংলাদেশে আপনি জানেন 3 সমুদ্র বন্দর রয়েছে। এটা চট্টগ্রাম সমুদ্র বন্দর, মংলা সমুদ্র বন্দর, পায়রা সমুদ্র বন্দর। তো এই ছিল কোশ্চেন। এই কোশ্চেনগুলো আপনারা খুব ভালোভাবে পড়বেন, কারণ সামনে আরও পরীক্ষা আছে। TLRS এর পরীক্ষা প্রশ্নগুলো পড়লে আপনারা অনেক কাজে লাগবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।